আসসালামু আলাইকুম। আহসান একাডেমির পক্ষ থেকে লোয়ার লিম্বের ইন্ট্রোডাক্টরি এই প্রেজেন্টেশনে আপনাদের স্বাগত। এই প্রেজেন্টেশনে আমরা তিনটা অ্যাসপেক্টস নিয়ে কাজ করব। জেনারেল আইডিয়া, রিজিয়নস অফ দ্য লোয়ার লিম্ব, একটা জেনারেল অর্গানাইজেশন অফ দ্য লোয়ার লিম্ব সম্পর্কে আমরা ব্যাখ্যা করব এবং গেটওয়ে কী কী আছে লোয়ার লিম্বে সেই জায়গাটুকু আমরা অ্যানাটমিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে লোয়ার লিম্বের কিছু অংশে ভাগ করা হয়েছে। লোয়ার লিম্বকে আমরা অ্যানাটমিক্যালি বিভিন্ন এরিয়ায় ভাগ করে থাকি। টোটাল লোয়ার লিম্বটাতে এই পিছন থেকে যদি আমরা দেখি যে ডিপ গ্রিন স্টেন এরিয়াটা হচ্ছে বাটক, এবং এইটাকে ন্যাটাল ক্লেফট বলা হয়, দুটো বাটকের সোয়েলিংকে আলাদা করে। এবং এই পাশের এরিয়াটাকে বলা হয় হিপ রিজিয়ন। টোটাল এরিয়াটা হিপ রিজিয়ন হিসাবে কনসিডার হয়, গ্লুটিয়াল রিজিয়ন হিসাবে এটা কনসিডার হয়। এবং এই নিচে যদি নামে তাহলে পিছনে দেখতে পাচ্ছেন ডিপ গ্রিন কালার অংশটুকু হচ্ছে থাই রিজিয়ন, এবং এটা পিছনের দিক দেখা যাচ্ছে, সামনের দিকেও থাই রিজিয়নের অংশটুকু আছে। এর নিচে যদি নামে এটাকে বলা হয় নি অ্যান্ড পপলিটিয়াল রিজিয়ন। এই গ্রিন স্টেন এরিয়াটা হচ্ছে লেগ রিজিয়ন। তাহলে এই লেগ রিজিয়ন দেখা যাচ্ছে, তার উপরে থাই, এর মাঝখানের অংশটুকু আমরা বলি যে নি রিজিয়ন, অথবা পিছন দিক থেকে দেখলে পপলিটিয়াল রিজিয়ন বলা হয়। নিচে যদি নামে তাহলে এই অ্যাঙ্কেল জয়েন্ট তৈরি করে এই লিম্বের, লোয়ার লিম্বের লেগের সঙ্গে এই ফুটের যে জয়েন্ট আছে এটাকে বলা হয় অ্যাঙ্কেল, এবং এই রিজিয়নটাকে বলা হয় অ্যাঙ্কেল রিজিয়ন, এবং এর নিচের অংশটুকু হচ্ছে ফুট। এখানে আমরা ব্যাকে দেখলে পরিষ্কার বুঝতে পারছি গ্লুটিয়াল রিজিয়ন, থাই রিজিয়ন, নি রিজিয়ন, লেগ রিজিয়ন, অ্যাঙ্কেল রিজিয়ন অ্যান্ড ফুট, এইভাবে ভাগ। এখানে দেখেন যে লেবেল করলাম, এটাকে গ্লুটিয়াল রিজিয়ন এলাকা, গ্লুটিয়াল রিজিয়ন বাটকও বলা হয়। তাহলে এই পিছনে সামনের দিকে যদি দেখে এটা হলো অ্যান্টেরিয়র থাই, এবং এই পিছন দিকে যায় যদি পোস্টেরিয়র থাই। এর সামনে যদি আসি তাহলে এই নিকে জেনুয়াল রিজিয়নও বলা হয়, নি রিজিয়ন যেটা বললাম, এটার পিছনে যদি যায় তাহলে এখানে পপলিটিয়াল রিজিয়ন বলা হয়। পোস্টেরিয়র লেগ রিজিয়ন, এই পস্টেরিয়র লেগ রিজিয়নটা সামনের দিকে একটু বাল্জ করে, এই যে দেখা যায়, এবং এর এই পাশটাকে হচ্ছে ল্যাটারাল সাইডটা সামনের দিকে অ্যান্টেরিয়র রিজিয়ন বলা হয়। এই জায়গাটা হচ্ছে ডরসাম অফ দ্য ফুট, ফুটের ডরসাম। এই জায়গাটা হচ্ছে সোল অফ দ্য ফ্রুট, এবং এই গোল এরিয়াটাকে হচ্ছে হিল বলা হয়, এবং এটাকে ক্যালকেরিয়ান রিজিয়নও বলা হয়। এখানে বোনসটার নাম অনুসারে এটাকে ক্যালকেরিয়ান রিজিয়নও বলা হয়। আমরা কিছু সারফেস ল্যান্ডমার্কিং জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি অ্যাবডোমেনের সময় আমরা দেখেছি যে হিপ বোনটা আমরা পড়েছি আর পেলভিসের সাথে, এর ইলিয়াক ক্রেস্টটা স্কিনের উপর দিয়ে সাইডে বোঝা যায়, পালপেট করা যায়, অনুভব করা যায়, এটাকে বলা হয় ইলিয়াক ক্রেস্ট। এই ইলিয়াক ক্রেস্টটা আমাদের বিভিন্নভাবে সারফেস অ্যানাটমিতে সাহায্য করে। যেমন একজন অ্যানাস্থেসিওলজিস্ট স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিবেন, ওনার দরকার হচ্ছে থার্ড লাম্বার স্পাইন এবং ফোর্থ লাম্বার স্পাইন। তাহলে এই ইলিয়াক ক্রেস্টে এবং হাইয়েস্ট পয়েন্টটাকে গাইড হিসাবে নিয়ে দেখতে পারেন, অথবা টিউবারসিটি অফ দ্য ইলিয়াক ক্রেস্টকে যদি বুঝতে পারেন, তাকে গাইডলাইন হিসাবে এই স্পাইনগুলো আইডেন্টিফাই করা যায়। সামনের দিকে যদি আসি তাহলে এই যে পিউবিক টিউবারকুল এবং পিউবিক বোনটা পুরো আছে, তাহলে এই জায়গাটা আমরা ফিল করতে পারি। সাইডে যদি যায় তাহলে এটা দেখবো গ্রেটার ট্রকেন্টার অফ দ্য ফিমার। এখন নিচে আসেন, এই পুরো অ্যারাউন্ড নিয়ে বেশ কিছু বনি প্রমিনেন্স আছে। আমরা যদি ল্যাটারাল সাইডে যাই, দেখেন এটা হলো এপিকন্ডাইল আছে, কন্ডাইলের উপরে এপিকন্ডাইল, এটা হেড অফ দ্য ফিবুলা আছে ল্যাটারাল সাইডে। তাহলে এই হেড অফ দ্য ফিবুলাটাকে আমরা ভালোভাবে ফিক্স করতে পারি। সামনে যদি দেই তাহলে প্যাটেলা দেখা যায়। তাহলে আমরা ল্যাটারাল সাইডে দেখছি, এইখানে যদি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ফিল করি তাহলে হেড অফ দ্য ফিবুলা পাওয়া যায়। হেড অফ দ্য ফিবুলার অনেক ইম্পর্টেন্স আছে, কারণ ওইটা থেকে নিচেই হচ্ছে নেক অফ দ্য ফিবুলা হয়, এবং এই নেকে একটা নার্ভের রিলেশন থাকে। আমরা নেককে আরও বিভিন্নভাবে সারফেস অ্যানাটমিতে ব্যবহার করে থাকি। এরপরে যদি আমরা এই যে ডিপ কালার দেখছেন, পুরা এই সাবকিউটিনিয়াস হয়, জাস্ট স্কিনের আন্ডারে এই মেডিয়াল সারফেস টিবিয়াটা থাকে, এবং অ্যাঙ্কেল জয়েন্টের কাছে দুটো
প্রমিনেন্ট ফিচার আছে যে দুটো ল্যাটারাল আর মেডিয়াল মেলিওলাস। তাহলে এইটা আমি মেডিয়াল সাইজ থেকে দেখছি, এটা মেডিয়াল মেলিওলাস। ঠিক তার সামনে একটা ভেইন থাকে, এটা হচ্ছে গ্রেট স্যাফেনাস ভেইন। এইটা অনেক সময় আমাদের লাইফ সেভিং হেল্প করে থাকে ডক্টরকে, যে এই ভেনটা দিয়ে আমি কোথাও ভেন পাচ্ছি না, এর সামনে আন্দাজ করে আমরা এই ভেনে নিডল দিয়ে দিতে পারি, অথবা চামড়াটা কেটে ভেনটা বের করে ওর মধ্যে ডাইরেক্ট ইনফিউশন দিয়ে লাইফ সেভিং ভাবে আমরা ব্লাড দিতে পারি অথবা ফ্লুইড দিতে পারি পেশেন্টকে। এর পিছনে তাকায় তাহলে দেখবো যে এটা একটা ডিপ ফাঁসা, আমরা রেটিনাকুলাম বললাম, তাহলে এখানের এইটা হচ্ছে রেটিনাকুলাম, আমরা একটু পরে দেখাবো ডিটেল ডিপ ফাঁসার সাথে। তাহলে এই রেটিনাকুলামের নিচে কিন্তু বেশ ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো এসে এই সোলে চলে যায়। আমরা লিভটা দিয়ে কি কাজ করে, আমরা কিন্তু পাটা আছে দাঁড়িয়ে থাকে, সব অ্যানিমালের তো 4টা পা এরকম পা থাকছে, অসংখ্য পা থাকে, কিন্তু মানুষের মতো কিন্তু দাঁড়াতে পারে না। তাহলে মানুষের লোয়ার লিম্বটা স্পেশাল একটা, আমরা একেবারে সোজা হয়ে দাঁড়াতে পারি কেন? এই আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের সবসময় বডি ওয়েট গ্রাউন্ডে যে সাপোর্ট দেয়। একটা কুকুর দাঁড়িয়ে আছে, তার 4টা পা দিয়ে গ্রাউন্ডে সাপোর্ট আছে, খুবই স্ট্যাবল, কারণ একটা ওভার বিরাট একটা প্ল্যাটফর্মের উপরে সে দাঁড়িয়ে আছে। তাহলে মানুষ 2 জাতে দাঁড়ালে, যেমন ধরেন যদি একটা হাতি দাঁড়াতে চায়, সে ঠিক মতো দাঁড়াতে পারে না যখন সে, কারণ সামনের দিককার এই যে প্ল্যাটফর্মের উপর সে দাঁড়িয়ে আছে, সামনের সেন্টার অফ গ্র্যাভিটিটা এই প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে যায়, সুতরাং ওকে টেনে নিচে নামাতে চেষ্টা করে। কিন্তু মানুষের ক্ষেত্রে তা হয় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে কেন? তাহলে আমাদের যে বডি ওয়েটটা ট্রান্সমিট হচ্ছে এই মেরুদণ্ড থেকে হিপ বোন, এটাকে এই যে আর্টিকুলেটেড পেলভিস দুদিকে দিয়ে দেয়, তাহলে ফিমার বরাবর চলতে থাকে, এবং ওটা এসে এই আর্টিকুলেটেড ফুট দেখতে পাচ্ছেন, এই পিকুলিয়ার একটু নেচার, এর মাঝখান, এই জায়গাটা ঠিক মাঝখান নয়, পিছনের দিকে, এইখানে এসে ওয়েটটা 3 দিকে চলে যায়, পিছনে যায়, সামনে যায়, সামনেটা আবার ল্যাটারালি যায়, মেডিয়ালে যায়। তাহলে ওয়েটটা দেখেন বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট হলো ওভার এ লার্জ এরিয়া। তাহলে পাতে যখন যাচ্ছে ওজনটাতে এই কাছাকাছি যদি আমরা পা রাখি, তাহলে টোটাল এর ওজন এবং ওটার ওজন একসাথে একটা বড় প্ল্যাটফর্মের উপর থাকে, যেটা টোটাল ওজনটাই ওই প্ল্যাটফর্মের মধ্যে যে সেন্টার অফ গ্র্যাভিটি থাকে। এর যদি সাইডে থাকতো সেদিকে পড়ে যেতে চাইতো, আপনি যদি বডিটা হেলান তাহলে সেন্টার অফ গ্র্যাভিটিটা এর বাইরে চলে যাবে, সুতরাং পড়ে যাবে। এই সেন্টার অফ গ্র্যাভিটিটা এই প্ল্যাটফর্মের ভিতরে থাকে বলে আমরা সোজা দাঁড়িয়ে থাকতে পারি। দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা এই লিভার করেছি ফিজিক্সে, এটা ফ্যালক্রাম সাপোর্ট। এই সাপোর্টটার একদিকে যদি একটা লিম্ব ছোট হয়, আর একদিকে যদি একটা বড় হয়, তাহলে এই বড় লিম্বের উপর অল্প ওজন দিলে এখানে অনেক বেশি ওজন আপনি পেতে পারেন। ঠিক একইভাবে আমরা যদি পুল করি, তাহলে এই পুলের ইফেক্টটা, ফোর্সটা এদিকে নিচে চলে যায়। তাহলে আমাদের এই পাটা কিছুটা লিভারের মতো কাজ করছে, একদিক লিম্বটা বড় অংশ আর একটা ছোট অংশ। তাহলে এই ওজন যদি আপনি একটা টানতে থাকেন, তাহলে এইটা স্প্রেড করে অল ওভার এই পুরা এরিয়া ধরে। এই এই লিভার ইফেক্টটা আপনার এই ধরনের আর্টিকুলেটেড ফুড থাকার জন্য আমরা পাই। এর ফলে আমরা সহজে সামনের দিকে আগাতে পারি, ইরেক্ট পজিশনে সোজা থেকেই আমরা দৌড়াতে পারি, হাঁটতে পারি। আমরা লোয়ার লিম্বটা পড়া উচিত কিভাবে? তাহলে আমরা একদম বাহির থেকে আস্তে আস্তে ভিতরে যাওয়া উচিত, স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার। তাহলে আমরা স্কিন পাবো, ফাঁসা পাবো, 2 ধরনের, সুপারফিশিয়াল ডিপ ফাঁসা, এবং এই ডিপ ফাঁসা থেকে সেপ্টাম এসে এই ভিতরের জায়গাটাকে কম্পার্টমেন্টে ভাগ করে, এই জিনিসটা বুঝতে হবে। এই যেমন ধরেন এখানে সুপারফিশিয়াল ফাঁসার পরে ডিপ ফাঁসাটা দেখেন, এখানে এটা লেগের দেখানো হচ্ছে, এটা থাইয়ের দেখানো হচ্ছে, থাইয়ের ভিতরে চলে গেছে, এখানে সামনের কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এবং তার মধ্যে সাব কম্পার্টমেন্ট ফর্ম করছে। লেগে করছে এরকম দেখেন, বোনসে লাগছে, এখানে একটা বোনস বা এখানে 2টো বোনস থাকায় ইন্টারোসিয়াস মেমব্রেন আছে। তাহলে এই সেপ্টাম, বোন এবং ইন্টারোসিয়াস মেমব্রেন মিলে এই কম্পার্টমেন্টগুলো তৈরি করছে। সুতরাং আমাদের বোনস পড়তে হবে এবং মাসেলসগুলো পড়তে হবে। এই প্রত্যেকটা রুমের ভিতরে যে ব্লাড ভেসেলস আছে, নার্ভস আছে, সুতরাং ভেসেলস আর নার্ভসগুলো সেপারেটলি পড়তে হবে এবং তাদের কাজগুলো বুঝতে হবে। আমরা শুরু করি স্কিন দিয়ে। স্কিনে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সব কিছু ডিসকাস করবো না, ডার্মাটোমটা আমাদের অ্যানাটমিক্যালি খুবই গুরুত্বপূর্ণ আন্ডার গ্রাজুয়েট লেভেলে। তাহলে ডার্মাটোমটা আমরা বুঝতে চেষ্টা করলে কয়েকটা ল্যান্ডমার্ক আছে।
এইখানে হচ্ছে আমাদের ইনগুইনাল লিগামেন্ট থাকে, সুতরাং ইনগুইনাল রিজন, এবং তারপরে নেমে গেছে এই জায়গাটাতে ফিমোরাল ট্রায়াঙ্গেল থাকে, ফ্রন্ট অফ দ্য থাইয়ের আপার পার্ট, এইটা হচ্ছে লাম্বার 1, এবং তার নিচেই যদি নামবেন তাহলে লাম্বার 2। লাম্বার 3টা মেডিয়াল সাইড থেকে শুরু করে ল্যাটারাল সাইডে নিকে কভার করে। তাহলে নিকে মোস্টলি সাপ্লাইড বাই নির সামনেটুকু বাই লাম্বার 3। এই নিচের পার্ট থেকে লাম্বার 4 আর 5 শুরু হয়ে যায়, মিডিয়ালি থাকে লাম্বার 4, লাম্বার 5 থাকে ল্যাটারালি। এরাই ডরসামে আসে মোস্টলি, কিন্তু এই ল্যাটারাল পার্টটা ছেড়ে দেয় স্যাক্রাল 1কে। তাহলে এই ডরসাম অফ দ্য ফুট মেইনলি সাপ্লাইড বাই দ্য লাম্বার 4, medial border lumbar 5, medial border lumbar 4 and sacral 1 হচ্ছে ল্যাটারাল। এখন যদি সোলে চলে যান তাহলে ল্যাটারালের মোস্টলি হাফের কাছাকাছি স্যাক্রাল 1 নেয়, তাহলে বাকিটুকু লাম্বার 5 এবং লাম্বার 4। তাহলে দেখেন গ্রেপ টো এবং মিডিয়াল সাইড সোল পর্যন্ত পুরোটা লাম্বার 4। আপনি যদি এদিক দিয়ে যান তাহলে 3টা টো সোলেও লাম্বার 5, একটা টো লিটল টো সহ ল্যাটারাল বর্ডার নিয়ে পিছন দিকে চলে গেছে হিল পুরোটা, এটা হচ্ছে স্যাক্রাল 1। টু স্ট্যান্ড অন স্যাক্রাল 1 আমরা বলি, দাঁড়িয়ে থাকি আমরা স্যাক্রাল 1-এ, আমরা বেন্ড করি স্যাক্রাল 2-তে, মানে নির পিছন দিকে স্যাক্রাল 2, এবং এরপরে চলে যায় স্যাক্রাল 3, 4, 5, তাহলে আমরা বসি 3, 4, 5-এর উপর। তাহলে আমরা দাঁড়াই স্যাক্রাল 1-এ, বেন্ড করি স্যাক্রাল 2, স্যাক্রাল 3, 4, 5-এর উপর বসি। তাহলে এইভাবে আমরা এই ডার্মাটোমটা ঠিক করে ফেলতে পারি এবং আমাদের নর্মাল পায়ে সেটা প্র্যাকটিস করতে পারি। এইবারে হচ্ছে সুপারফিশিয়াল ভাষা। সুপারফিশিয়াল ভাষা বেশ ঠিক থাকে এবং ভ্যারিয়েবল, যে ফ্যাটি মানুষ হয় তার এই লেয়ারটা ঠিক হয়। তাহলে মোস্টলি এটা ফ্যাট কন্টেনিং লুজ কানেকটিভ টিস্যু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যে অনেকগুলো ভেন থাকে, এই যে বড় বড় ভেন থাকে, এবং এই ভেনগুলো খুব বড় বড় ডাইলেটেড হয়, খুব মাইনিউট নার্ভসগুলো থাকে সুতার মতো, এবং আর্টারিসগুলো দেখতেই পাওয়া যায় না, এত মাইনিউট থাকে এর মধ্যে। তাহলে ভেইন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আলাদাভাবে যখন ব্লাড সার্কুলেশন করব তখন ভেইন্সটা ডিটেল। ডিপ ভাষাগুলো এটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু, ভেরি টাফ, এবং টু সাম এক্সটেন্ট এরা ইলাস্টিক ইন নেচার হয়। এরা একটা স্টকিনের মতো একেবারে পুরা পাটাকে কাভার করে থাকে, মুজার মতো। এই যে জায়গায় বোনসগুলো সুপারফিশিয়াল হয় সেটার এই ডিপ ভাষাগুলো পেরিওস্টেমের সাথে একদম ফিউজড, সুতরাং এরা বেশ টাফ একটা লেয়ার তৈরি করে, যার এরকম বোনি অ্যাটাচমেন্ট আছে উপর দিকে, সাইডে যে জায়গাতেই বোন সুপারফিশিয়াল সেখানে অ্যাটাচমেন্ট আছে, এবং এইটা একটা পুরো স্টকিংসের মতো মুজার মতো থাকে বলে একেবারে কম্পার্টমেন্টে ভাগ করে ফেলে। এই একটা পুরা চেম্বার, যেই চেম্বারে সেপ্টামগুলো যে বোনের সাথে লাগে এবং কম্পার্টমেন্টে দেখেন এরকম কম্পার্টমেন্টে ভাগ করে ফেলে। এই কম্পার্টমেন্টগুলো প্রত্যেকটা স্ট্রাকচারগুলোকে আলাদা করে ফেলেছে, যেমন কিছু মাসল, ভেসেলস, নার্ভকে আলাদা করে ফেলেছে, এবং এই মাসলগুলো ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারে, এবং এই যদি মাসল কন্ট্রাকশন করে তাহলে অ্যাবনর্মাল সোয়েলিং মাসল বাইরের দিকে হয়ে যেতে পারে না। ফাংশন যদি ওরকম ফুলে উঠতো তাহলে অত ভালো কাজ করতে পারতো না, স্ট্রংলি কাজ করতে পারতো না। তাহলে মাসলগুলোকে এই ওভার সোয়েলিং ইনফেক্ট প্রিভেন্ট করে, খুব বড় হয়ে যাওয়াটা প্রিভেন্ট করে। এখন দেখেন যদি মাসলটা কন্ট্রাক্ট করে বড় হতে চায় তাহলে উইদিন চেম্বার বেশ শক্তিশালী প্রেশার তৈরি হয়। এখন আমাদের এটা কিভাবে কাজ করে ব্লাড সার্কুলেশন, আমাদের হার্টটাও চেস্টে আছে, পাম্প করছে, চলে যাচ্ছে ব্লাড, এখন ফেরার পথে দেখেন এমনি তো ক্যাপিলারির ভিতর দিয়ে যাওয়ার পরে প্রেশার কমে যায়, তারপরে গ্র্যাভিটি নিচের দিকে টানতে থাকে, উল্টো দিকে আর আসতে চাইতে পারে না। এইটা কি করে ভেনাস রিটার্নটা হয়? এখন ভেন্স, এই বড় বড় ভেন্সগুলো সব ভালভ আছে, সুতরাং প্রথম কথা যে পুরা লম্বা ভেনটা কয়েকটা ছোট ছোট কলামে ভাগ হয়েছে, তাহলে এইখানকার ভেনের ব্লাডটা নিচের দিকে আর নামতে পারে না একবার চলে গেলে। তাহলে এই কম্পার্টমেন্টে ধরেন লেগের পোস্টেরিয়র চেম্বারের যে কম্পার্টমেন্টের ভিতরে ভেনটা আছে, বেশ বড় ভেন আছে, যখন মাসল কন্ট্রাক্ট করে এই ভেনের উপরে চাপ পড়ে, সুতরাং ভেনাস ব্লাড নিচে যেতে পারে না ভালভের কারণে, উপর দিকে ভালভ ঠেলে উপরে উঠে যায়। এখন যখন এই মাসলগুলো রিল্যাক্স করে তখন প্রেশার কমে যায়, ভেনের ভিতরগুলো ডাইলেট করার ফলে ব্লাড টানতে থাকে, শোষণ করতে থাকে, সুতরাং উপরের গ্র্যাভিটির ফলে নামতে চেষ্টা করে কিন্তু ভালভের কারণে পারে না, তখন নিচ থেকে ব্লাড যে এই অংশটুকু পূরণ করে। তো দেখেন এটা একটা পাম্পিং অর্গানের মতো কাজ করে, এই মাসল কন্ট্রাক্ট করলে হার্টের মতোই এই পেরিফেরাল ভেন্সগুলো ব্লাডটা রিটার্ন করতে পারে, সেই জন্য এটাকে পেরিফেরাল হার্ট বলা হয়।
যে এ পাম্প করে ব্লাডটাকে ভেনাস রিটার্নে এক্সট্রা হেল্প করছে ডিউরিং কন্ট্রাকশন। তাহলে আমি রিল্যাক্সেশন কন্ট্রাকশন আমি দৌড়াচ্ছি, ভেনাস রিটার্ন বেড়ে যায়। আমি হাঁটছি, ভেনাস রিটার্ন, তখন হার্টবিট বাড়ছে, পুল বাড়ছে, সুতরাং ভেনাস রিটার্নটাও বেড়ে যায়। এখন ডিপ ফাঁসাটাকে কিভাবে স্ট্যাবল থাকে, কিভাবে চেম্বারটাকে শক্তিশালী করে, উপরের দিকে এর একটা ডেন্স কানেকটিভ টিস্যু দেখেন পুরাটা শীত হিসাবে কভার করেছে পুরা লোয়ার লিপ। তাহলে এটা মুজার মতো আপনার একেবারে টপ লেভেল থেকে শেষ আঙ্গুল পর্যন্ত এটা মুজার মতো লেগে থাকে। এর অ্যাটাচমেন্ট আছে উপরে, একেবারে লিগামেন্ট, টাফ লিগামেন্ট এবং বোনে অ্যাটাচমেন্ট থাকে। আমরা একটু বুঝবার চেষ্টা করি, আগেও আমরা ব্যাখ্যা করেছি। এটা হচ্ছে অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন। এখানে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিসটা লিগামেন্ট তৈরি করছে এবং পিউবিক টিউবারকুলে লাগছে। তাহলে এই স্ট্রং লিগামেন্টটার সাথে অ্যান্টেরিয়র থাইয়ের ডিপ ভাষাটাতে ফিউজ করে যায়, অ্যাটাচ থাকে। এরপরে দেখেন পিউবিক বোনস পাচ্ছে, তাহলে পিউবিক টিউবারকুলের পর পিউবিক বোনসে লাগে। আমি এক সাইড দেখাচ্ছি, অপর সাইডে একই হয়। ইস্টিওপিউবিক র্যামাসে যায় এবং ইস্টিয়াল টিউবারসিটিতে লাগে। এখন আপনি এইখানে দেখেন পিউবিক টিউবারকুল, পিউবিক বোন, ইস্টিওপিউবিক র্যামা এবং ইস্টিয়াল টিউবারসিটি। পিছন দিকে যদি যান তাহলে দেখেন এইটা হচ্ছে অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে ইলিয়াক ক্রেস্টে লাগছে, চলে আসছে। এটা হলো স্যাক্রাম থেকে টিউবারসিটি পর্যন্ত স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, তাতে ফিউজ করছে। তাহলে দেখেন একটা টোটাল রাউন্ড সার্কুলার প্যাটার্নে উপরের দিকে লাগানো থাকে। সুতরাং ডিপ ভাষাটা নিচের দিকে যতই টানুক ওটা সরবে না। ইনফেরিয়রলি ও যখন নিচের দিকে আসছে, এই নির কাছাকাছি এসে ও অনেকগুলো বোনস পায় সুপারফিশিয়াল, প্যাটেলা, ল্যাটারালি কন্ডাইল পায়, এপিকন্ডাইলসগুলো পায়, এইগুলোতে অ্যাটাচ। তাহলে এই যে ডিপ ভাষাটা আমরা পেলাম, এর বিভিন্ন নামকরণ করা হয় অ্যানাটমিক্যালি। যেমন ডিপ ভাষা অব দ্য থাইকে বলা হয় ফাসালাটা। এই ফাসালাটার ল্যাটারাল সাইডটা একটা থিকেনিং ব্যান্ড থাকে, এটাকে বলা হয় ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, আমরা ওটা ব্যাখ্যা করব। এরপরে এখানে অ্যাটাচমেন্ট হয় এবং এর নিচে যখন নেমে যায় লেগের কাভার করে তাকে ফাসা ক্রুরিস বলা হয় অথবা ক্রুরাল ফাসা বলা হয়। এখন আমরা একটু আগে ঠিক করলাম যে ফাসালাটাটা কোথায় লাগছে। তাহলে এই যে অ্যান্টেরোসুপিরিয়র ইলিয়াক স্পাইন, পিউবিক টিউবারকুল পর্যন্ত, এটা ইনগুইনাল লিগামেন্ট, পিউবিক বোন, বডি অফ দ্য পিউবিক বোন, ইস্টিওপিউবিক র্যামাস, দিস ওয়ান ইজ দ্য স্যাক্রাল টিউবারোসিটি। এখন এদিকে গেলে ইলিয়াক ক্রেস্ট, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, এই যে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট পর্যন্ত এবং ইস্টিয়াল টিউবারোসিটি। সো একটা রাউন্ডেড অ্যাটাচমেন্ট হচ্ছে এই ফাসালাটার উপরের দিকে। নিচে এসে এই যে নির অ্যারাউন্ডে দেখেন প্যাটেলা দেখা যাচ্ছে, এই যে কন্ডাইলসগুলো দেখা যাচ্ছে, এই এক্সপোজ পার্টগুলোতে বনে এটা ফিউজ করে, আটকিয়ে থাকে, সত্য অ্যাটাচমেন্ট নেয়। এরপরে এটা কন্টিনিউ করে অ্যাজ ফাসা ক্রুরিস অথবা ডিপ ফাসা অফ দ্য লেগ। আপনি এখন যদি আমরা এখানে দেখি যে এই কেটে নিয়েছে এটাকে, তাহলে এই ডিপ ফাসাটা অনেকগুলো সেপ্টাম পাঠাচ্ছে এবং ল্যাটারালি এটা খুব থিক হয়। এই জিনিসটা দেখেন সেকশনে দেখা যাচ্ছে। এই যে ল্যাটারাল থিকেনিং পার্টটা, এটাকে বলা হয় ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। এটাকে আমি এক্সপোজ করেছি, দেখেন এই যে ইলিয়াক ক্রেস্টের টিউবারসিটি অফ দ্য ইলিয়াক ক্রেস্টে লেগেছে, নেমে যাচ্ছে এখানে টিবিয়াল কন্ডাইল, এখানে একটা টিউবারকুল থাকে ল্যাটারাল কন্ডাইলে, এইটাতে এসে ইনসারশন লেগেছে। তাহলে ইনসারশন বলা যাবে না, অ্যাটাচমেন্ট উপরে আর নিচে হচ্ছে অ্যাটাচমেন্ট। এখন খেয়াল যদি করি দেখো যে এইখানে হচ্ছে টেনসর ফাসালাটা একটা মাসল, পুরা এই ইলিয়াক ক্রেস্ট থেকে এসে এখানে পুরাটা ইনসারশন নিচ্ছে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এটা এই গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা কিছুটা অংশ এখানে ইনসারশন নিচ্ছে, এই গ্লুটিয়াস ম্যাক্সিমাস দেখা যাচ্ছে কিছুটা অংশ নিচ্ছে। তাহলে এই টেনসর ফাসালাটা পুরোপুরি এসে ইনসারশন নিচ্ছে, গ্লুটিয়াস ম্যাক্সিমাসটা আংশিক এখানে ইনসারশন নিচ্ছে। তাহলে টেনসর ফাসালাটা এবং গ্লুটিয়াস ম্যাক্সিমাস যদি কন্ট্রাক্ট করে তাহলে ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা এই নি জয়েন্টের উপরে কাজ করতে পারে, এই নি জয়েন্টকে স্ট্যাবিলাইজ করে। আমরা সেই জিনিসটা একটু আর একটু ভালো করে বুঝবার চেষ্টা। তাহলে সাপোর্ট দেয় নি জয়েন্টকে কখন? এই ধরেন এই মানুষটা আপনার সোজা হবে, মাসলগুলো কন্ট্রাক্ট করছে, এই হিপ জয়েন্টকে দেখেন এইখানে এক্সটেন্ড করছে। তাহলে এই পজিশন থেকে যখন উঠতে যায় তখন কিন্তু নিটা স্ট্রেট রাখলে উঠতে পারে না, এই নিকটাকে একটু ফ্লেক্স করতে থাকে এবং এই ফ্লেক্সড অবস্থায় ওটাকে মেনটেন করতে হয় থ্রু আউট দ্য মুভমেন্ট। এই যে সেমি ফ্লেক্সড অবস্থাটা এই ইলিওটিবিয়াল ট্র্যাক্ট মেনটেন করে থ্রু দ্য মাসলস প্রেজেন্ট, দুটো মাসল
একটা হচ্ছে টেনসর ফাসালাটা এবং গ্লুটিয়াস ম্যাক্সিমাস কন্ট্রাক্ট করে এই নি জয়েন্টটাকে সেমিফ্লেক্স অবস্থাটায় রাখতে সাহায্য করে। আপনি এই মুভমেন্টটা দেখেন, একটা মানুষ যখন পাহাড়ে উঠতে চায় তখন কিন্তু এই দেখেন সেমিফ্লেক্স অবস্থা থেকে প্রচণ্ড কন্ট্রাক্ট করতে হয়। একটা মানুষ যখন সাইকেল চালাচ্ছে দেখেন এই যে সেমিফ্লেক্স অবস্থায় একটা কন্ট্রাকশন হয়। তাহলে এই সময় নিকে স্ট্যাবল রাখার কাজটা এটা। যদি ভিগোরাস কন্ট্রাকশন হয় তাহলে এখানে ইনজুরি হয়, সেটা হচ্ছে এই ইলিওটিবিয়াল ট্র্যাক্টের লোয়ার পার্টে হয়, এই জায়গাটা ইনজুরি হয়, টিয়ারিং অফ দ্য ফাইবার ছিঁড়ে। তাহলে এই জায়গাটা যদি ছিঁড়ে যায় তাহলে প্রচণ্ড পেইন হয়, পেইনটা হয় নিডস ল্যাটারাল সাইডে। এই এই কন্ডিশনটাকে বলা হয় ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম অথবা ট্র্যাক্ট সিনড্রোম। তাহলে ইলিওটিবিয়াল ব্যান্ড সিনড্রোম হচ্ছে সার্টেন পুলিং ইলিওটিবিয়াল ট্র্যাক্টের একটা ভিগোরাস পুলিং এর ফলে এর ফাইবার ছিঁড়ে যায়। এর ফাইবারটা উপরে ছিঁড়ে না, নিচে একেবারে নি জয়েন্টের কাছে এসে ছিঁড়ে, সুতরাং নি জয়েন্টের ল্যাটারালে পেইন হয়। অনেকে ভাবতে পারে যে নি জয়েন্টের সমস্যা, কিন্তু এটা আসলে ট্র্যাক্ট সিনড্রোম। এই ট্র্যাক্টে প্রবলেম, জয়েন্টে কোনো সমস্যা হয় না। এবার লেগে আমরা নামি ক্রুরাল ফাসা। এখানকার গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ফুটবল খেলছে বা এরকম ধরনের দৌড়াতে গেলে অ্যাঙ্কলেট বলা হয়, এই আপনার ভিতরে অথবা বাইরে বেশ সাপোর্ট দেওয়া হয়। এটা কিন্তু আমাদের নীতিও আছে। এই যে ডিপ ফাসাগুলো আমাদের দেখেন চারিদিকে ব্যান্ড তৈরি করে রেখেছে, এদিকে বলা হয় থিকেনিং অফ দ্য ব্যান্ডগুলোকে। প্লুরাল নাম্বার হচ্ছে রেটিনাকুলা, বাট রেটিনাকুলাম হচ্ছে যেমন সুপিরিয়র রেটিনাকুলাম, এটা হচ্ছে ফ্লেক্সর সাইড, ফ্লেক্সর রেটিনাকুলাম সুপিরিয়র, এক্সটেন্সর রেটিনাকুলাম, এভাবে নামকরণগুলো করা হয়। বেশ কিছু রেটিনাকুলাম আছে এখানে। এরা হলো সবাই ডিপ ফাসার থিকেন ব্যান্ড। এরা কি করছে, টেন্ডনটাকে ওই পজিশনে রাখছে, যতই ভিগোরাস কন্ট্রাক্ট করুক টেন্ডন ওইখানেই থাকতে হবে, এর ফলে ইনজুরি হয় না। এটা পুলি হিসাবে কাজ করে। আমরা অনেক সময় আরো বেশি কাজ করার জন্য এক্সট্রা সাপোর্ট এভাবে দিয়ে থাকি এই রেটিনাকুলামগুলোকে, যাতে রেটিনাকুলামগুলো আবার। আমরা সেপ্টাম নিয়ে কথা বলছিলাম যে এই ডিপ ফাসাটা সেপ্টাম পাঠালে কি হলো, পুরা ডিপ ফাসাটা একটা চেম্বারে ভাগ করেছে, পুরা একটা ঘর, এর মধ্যে ওয়াল দিয়ে আমরা ছোট 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 চেম্বার বানিয়েছি। যেমন থায়ে 3টা চেম্বার আছে, অ্যান্টেরিয়র, মিডিয়াল এবং পস্টেরিয়র। তাহলে এই চেম্বারে কি কে তৈরি করলো, একটা হচ্ছে সেপ্টাম, তাহলে ডিপ ফাসাটা নিজে সেপ্টাম পাঠাচ্ছে, এরপরে বনস এবং লেগে গেলে ইন্টারোসিয়াস মেমব্রেন, আবার বন এবং সেপ্টাম, এরা মিলে চেম্বারটা বানাচ্ছে। থাইয়ে গেলে কিন্তু একটা বন, সুতরাং বাইরে ডিপ ফাসা, সেপ্টাম যে বনে পেরিওস্টামের সাথে ফিউজ হচ্ছে, তার বাকিটুকু বন। তাহলে এরা মিলেই এই ছোট ছোট কম্পার্টমেন্টগুলো বানাচ্ছে। তাহলে একটা পুরা চেম্বারকে আবার কম্পার্টমেন্টে ভাগ করা হয়। এতে লাভ হয় যে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারগুলো আলাদা আলাদা থাকে, একটা কাজ করে অন্যদেরকে ডিস্টার্ব করা ছাড়া সেপারেটলি কাজ করতে পারে। ইভেন এই জায়গাগুলোতে স্ট্রাকচার, যেমন ধরেন ফিমোরাল আর্টারি খুব সুন্দরভাবে প্রোটেক্টেড অবস্থায় আছে, বড় একটা নার্ভ, ছোট নার্ভ, সবগুলো কন্টেন্ট এর মধ্যে প্রোটেক্টেড থাকে। এছাড়াও আপনার ডিজিজের কোনো একটা সমস্যা হলো, সেটা স্প্রেড করে যায় না তাড়াতাড়ি, ওই চেম্বারের মধ্যে থাকতে পারে এবং আমরা ওখানে চিকিৎসা করে ভালো করতে পারি। এর কিছু প্রবলেমও আছে, সেই প্রবলেমটা আমরা এখন ডিসকাস। ধরেন একটা চেম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চেম্বারে হচ্ছে এই সেপ্টাম এসে বনে পড়েছে এবং এই দেখেন ডিপ ফাসা, এবং তাহলে এই চেম্বারটা ক্লোজড একটা চেম্বার। এখানে কোনো কারণে যদি ইনজুরি হয়, আমরা এখানে মনে করলাম যে মাসল ইনজুরি হয়েছে, তাহলে মাসল ইনজুরিটাকে ডাইলেট করার জন্য এখানে পানি আসে, ইডিমা হয়, ফ্লুইড জমা হয়, সুতরাং ফুলতে থাকে। এখন ক্লোজ ক্যাভিটিতে যদি ফুলতে থাকে তাহলে প্রেশারটা এসে এই যে নার্ভের উপর পড়বে। ক্লোজ ক্যাভিটি যদি ফুলতে থাকে তাহলে এই যে ব্লাড ভেসেলস এবং নার্ভের উপরে পড়বে, যত এরকম নার্ভের উপর পড়বে তত প্রেশার, পেইন হতে থাকবে। ব্লাড ভেসেল আর্টারির উপর পড়লে আর্টারি সাপ্লাই কমে যাবে, এইখানে অক্সিজেন কমে যাবে, পচে যেতে থাকবে, এবং যত পচবে তত আরো ফ্লুইড জমা হবে, সুতরাং আরো প্রেশারাইজ হতে থাকবে। এর ফলে একটা ট্রিমেন্ডাস পেইন তৈরি হয়। এই কন্ডিশনটাকে বলা হয় কম্পার্টমেন্ট সিনড্রোম। তাহলে কোনো কারণে মাসল ইনজুরি বা ব্লাড ভেসেল ইনজুরি হলে ওখানে ফ্লুইড জমা হয়, প্রেশার ইনক্রিজ করে, প্রেশার ইনক্রিজ করার সাথে সাথে নার্ভে প্রেশার পড়ে এবং প্রচণ্ড পেইন হয়, এবং এটা হচ্ছে ভিসাস সাইকেলের মতো বাড়তে থাকবে, যত সময় যাবে তত পেইনটা বাড়তে থাকবে। এই কন্ডিশনটাকে বলা হয় কম্পার্টমেন্ট সিনড্রোম।
এই কম্পার্টমেন্ট সিনড্রোমটা পেইনের সাথে সাথে যদি আমরা রিলিভ না করতে পারি তাহলে সমস্যাটা হয়। এই পেইনটা রিলিভ করার জন্য এই যদি আমরা ডিপ ভাষাটা এখানে কেটে দেই তাহলে দেখেন ইমিডিয়েটলি প্রেশারটা রিলিজ হয়, তাহলে আমরা পেইন রিমুভ করতে পারলাম ইমিডিয়েটলি, কন্ডিশনটা ট্রিট করতে পারলাম, সাবসিকুয়েন্টলি আমরা এই মেমব্রেনটাকে হিল আপ করতে সাহায্য করতে পারি। আমরা এবার গেটওয়েজ নিয়ে একটু ব্যাখ্যা করি। আপনারা যদি এই ফিগারটা খেয়াল করেন তাহলে দেখেন এটা হচ্ছে লোয়ার লিম্বের শুরু। আমরা দেখেছি ডিপ ভাষা দিয়ে এই জায়গাটা সুন্দর অ্যাটাচমেন্ট, তার লোয়ার লিম্বটা ট্রাঙ্কের সাথে লাগানো আছে। এই সব নিউট্রিশন বলেন, নার্ভ বলেন, সব এই ট্রাঙ্ক থেকে তাহলে লোয়ার লিম্বে আসতে হয়, ওয়েস্টেজগুলো ভেনের মাধ্যমে ফেরত যেতে হয়। তাহলে কোনো একটা জায়গা দিয়ে যেতে হয়, যেই জায়গা দিয়ে যাবে সেটাকে দরজা আমরা বলতে পারি, যেমন হাইলাম বলেছি। এখানে আমরা অর্গানের ক্ষেত্রে হাইলাম, কিন্তু এখানে আমরা সাধারণত গেটওয়েজ অফ দ্য লিম্ব বলে থাকি। তাহলে এই গেটওয়েজগুলো সামনে কোনটা আছে পিছনে কোনটা আছে জানা দরকার, তাহলে আপনি গুরুত্বটা বুঝতে পারবেন। তাহলে এখানে দেখেন আমি সামনের ভিউ যখন নিয়েছি তাহলে এই বোঝা যাচ্ছে যে এইটা হচ্ছে অ্যান্টেরোসুপিরিয়র ইলেক্স স্পাইন, ইনগুইনাল লিগামেন্ট, পিউবিক টিউবারকুলাম। এখানে যদি দেখেন এই যে ইনগুইনাল লিগামেন্টটা এখানে এসে লেগেছে, তাহলে এই বনি ফ্রেমওয়ার্ক এবং ইনগুইনাল লিগামেন্ট মধ্যে স্পেস আছে। তাহলে এই স্পেসটা, এই ডোরটা কানেক্ট করছে ট্রাঙ্ককে উইথ অ্যান্টেরিয়র থাই। তাহলে এইখানেই করিডোরটা একটা গেটওয়ে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আন্ডার কভার অফ ইনগুইনাল লিগামেন্ট একটা গেট। আমরা যদি খেয়াল করি আরেকটা একটু উপর দিয়ে, এই উপর দিয়ে এই ইনগুইনাল ক্যানেল কিছু স্ট্রাকচার চলে যায়, সেটা কিন্তু দেখেন চলে যাচ্ছে মোস্টলি স্ক্রোটামে। তাহলে আমরা ইম্পর্টেন্ট হচ্ছে ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে যে গেটওয়েটা আছে। আমরা যদি এখানে একটু স্টেন করেছি, লাল স্টেন করেছি, এই যে আবার বাদ দিচ্ছি, আবার লাল স্টেন করলাম, এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে অবটুরেটর ফোরামেন ছিল, বডিতে ক্যানেল হয়। কে? এই যে অবটুরেটর মেমব্রেন, এরা ছোট্ট একটা জায়গা বানিয়ে ফেলে, এটাকে বলে ক্যানেল। তাহলে এই অবটুরেটর ক্যানেলটা মেডিয়াল সাইড অফ দ্য থাইকে কানেক্ট করছে উইথ দ্য টাই। এটা গেটওয়ে ফর মেডিয়াল পার্ট অফ দ্য থাই, যেটা ট্রাঙ্কের সাথে যুক্ত করছে। এই যে অবটুরেটর ক্যানেল লেবেল করা হয়েছে। এই যে ফ্রন্ট অফ দ্য থাই এবং অবটুরেটর ক্যানেল, এরা হচ্ছে সামনে। এখানে আমরা কে কে আসলে যাই সেটা ভালো করে একটু বোঝার চেষ্টা করব। এটা ইনগুইনাল লিগামেন্ট, পিউবিক টিউবারকুল এখানে, ওদিকে অ্যান্টেরোসুপিরিয়র ইলেক্স স্পাইন। নিচ দিয়ে যে মাসলগুলো এটার ফ্লোর তৈরি করেছে স্পেসটা, এরা ইলিয়াকাস এবং এই মাসলটা হচ্ছে সোয়াস মেজর। ইলিয়াকাস আর সোয়াস একসাথেই মোটামুটি রান করে এবং ওই ইনসারশন এক জায়গাতে। এই সাইডে যেটা দেখছেন এটা পেকটিনিয়াস। তাহলে পুরো ফ্লোরটা কভার করছে এই তিনটা মাসল। এর উপরে এই ইনগুইনাল লিগামেন্টের মাঝখানে এই দিক দিয়ে এই দেখেন ব্লাড ভেসেলস আর নার্ভ যায়। তাহলে এটা একটা শীতের মধ্যে থাকে, ফিমোরাল শীত বলা হয়। এই দুটো আর্টারি, দেন ভেইন, আর একটা এরিয়া ফ্রি থাকে, সেটাকে বলা হয় ক্যানেল, ফিমোরাল ক্যানেল। তাহলে এই জায়গাটা আপনার এর ঠিক তলা দিয়ে এই ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন যাচ্ছে, এবং এই শীতের বাহিরে একটা নার্ভ আছে শক্ত বড়, সেটা হচ্ছে ফিমোরাল নার্ভ। আর একেবারে দূরে ল্যাটারাল কিউটিনাস নার্ভ অফ দ্য থাই এই আসে। আর ছোট ছোটগুলো আমি বাদ দিচ্ছি, এগুলো হচ্ছে অ্যানাটমিক্যালি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যারা এই ইনগুইনাল লিগামেন্টের নিচ দিয়ে পাস করে। এটাকে হচ্ছে অ্যান্টেরিয়র গেটওয়ে বলা হয়। এবার আমরা পিছনের ভিউ নিয়েছি, আমরা অ্যান্টেরিয়র ভিউটাকে সামনে এই জায়গায় রেখে দিয়েছি যাতে দেখতে পান। এখানে পিছন দিকে যদি তাকায় তাহলে দেখেন এই যে স্টেম করবো, এবার এই পিছনে স্ট্রাকচারগুলো আসছে। এই যে এই ক্যাভিটি আমি যে রং করলাম, এটা হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন। এই গ্রেটার সায়াটিক ফোরামেনের এই মাসলটা, এটা পাইরিফর্মিস মাসল, এটা অর্ধেকের বেশি দখল করে রাখে। উপরে একটু জায়গা থাকে, নিচে একটু জায়গা থাকে। এই উপর দিয়ে আপনার সুপিরিয়র গ্লুটিয়াল ভেসেলস আর নার্ভ যায়, আর নিচের দিয়ে কিন্তু একটু দুরকম ব্যাপার হয়, কিছু চলে যাচ্ছে এখানে। এই যে নিচ দিয়ে দেখেন, এই নিচ দিয়ে সায়াটিক নার্ভ সবচেয়ে বড়টা, এই বড়টা সায়াটিক নার্ভ, ইনফেরিয়র গ্লুটিয়াল নার্ভস অ্যান্ড ভেসেলসগুলো, এই যে লালগুলো ভেসেল আর্টারি আছে, ভেনো থাকে। তাহলে এই যেগুলো এরা গ্লুটিয়াল রিজিয়নে আসছে, এর চলে যাচ্ছে থাই দিয়ে লেগের দিকে। কিছু স্ট্রাকচার আমরা যদি এইখানে খেয়াল করি, এরা হচ্ছে লেসার সায়াটিক ফোরামেন, গ্রেটার সায়াটিক দিয়ে বেরিয়ে লেসার সায়াটিক দিয়ে পেরিনিয়ামে চলে যায়।
তাহলে এই স্ট্রাকচারগুলো হচ্ছে ইন্টারনাল পুডেন্টাল ভেসেলস, পুডেন্টাল নার্ভ এবং নার্ভ টু অপটোরেটরি ইন্টারনালস। এইগুলা এদিক দিয়ে এসে সোজা আবার এখানে চলে যায়। তাহলে এরা বের হলো আবার ঢুকে গেল এদিক দিয়ে। তাহলে এই গেটওয়েটা আপনি নিয়ে আসতেছে গ্লুটিয়াল রিজিয়নে, থায়ে চলে যাচ্ছে এবং কিছু পেরিনিয়ামে চলে যাচ্ছে। ধন্যবাদ এই প্রেজেন্টেশনে সঙ্গে থাকার জন্য।